বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ সভা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সভার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো এজেন্ডা। একটা হচ্ছে পোর্টফোলিও বন্টন, কারণ ক্রিকেট বোর্ডের একটা গুরুত্বপূর্ণ অংশ রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা দেখেছি যে আসলে তারা অ্যাবসেন্ট। কেউ দেশে রয়েছেন, কেউ দেশে নেই, কেউ মিটিংয়ে অ্যাটেন্ড করেন না, কেউ সিক লিভে রয়েছেন, এরকম অনেকগুলো ইস্যুস রয়েছে। আবার অনেকেই আবার রিজাইন করেছেন। সো যেহেতু ক্রিকেট বোর্ডের 25 পরিচালক অ্যাক্টিভ 10-11 জন, এবং এই 25 পরিচালকের কম বেশি সবারই পোর্টফোলিও ছিল, দায়িত্ব ছিল, বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বে তারা ছিলেন। সো ওই ডিপার্টমেন্টগুলোর দায়িত্বে কারা যাচ্ছেন, কারা আসছেন, কারা আসলে ক্রিকেট বোর্ড অন্তত আগামী 1 বছর নেক্সট ইলেকশনে আগ পর্যন্ত বিভিন্ন বিভাগের দায়িত্বে থাকবেন, সেটা নির্ধারিত হবে আজই। সেকেন্ড গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর অনেক ইস্যুস জমে রয়েছে। দল কারা পাচ্ছে, কবে ড্রাফট হবে অফিসিয়ালি সেই অ্যানাউন্সমেন্টটা আমরা জানতে পারবো, এবং ডেডলাইন সম্পর্কেও সম্ভবত আমরা একটা ধারণা পাবো। একই সাথে ক্রিকেটার্স ড্রাফটে যেই নিয়ম অনুসরণ করা হবে, একটা দল কতজন ক্রিকেটার রিটেইন করতে পারবে, ডিরেক্ট সাইনিং করতে পারবে, প্লেয়ারদের যে পারিশ্রমিক সেটার ক্যাপিংটা কেমন হবে, মানে সর্বোচ্চ সর্বনিম্ন যে ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরিগুলো আসলে কত টাকার উপর বা কত হাজার ডলারের উপর ভিত্তি করে হবে, সেই ব্যাপারগুলো নির্ধারিত হবে বলে আশা করছি। এবং থার্ড যে পয়েন্ট, অনেকের ডিরেক্টরশিপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এদিন চলে যাবে। টানা 3 মিটিংয়ে অনুপস্থিত থাকলে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী একজন পরিচালক তার পরিচালকের যে ক্ষমতা, দায়িত্ব, সেই দায়িত্বটা হারান। যদি কারণ থাকে তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতে পারে, কিন্তু অকারণে যদি কেউ সেটা করে, দেশের বাইরে থাকে, পলাতক থাকে, সেই ক্ষেত্রে হয়তো ক্রিকেট বোর্ড তার সিদ্ধান্ত তার মতো করে নিবে। আমি শুরুতে আসলে বিপিএল সংক্রান্ত আলোচনায় যেতে চাই। আমি সবার আগেই আপনাদেরকে আসলে বিপিএল আপডেটস গুলো দেওয়া শুরু করেছিলাম। আপনারা সবাই জানেন যে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন দল, তাদের আপডেট আমি জানিয়েছি। সাকিব এবং তামিমের বিপিএল এ খেলা না খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে, সেই ব্যাপার নিয়ে ডিসকাশনস হয়েছে। এবং এর বাইরে ক্রিকেটারদের পারিশ্রমিক কেমন হতে পারে, কোন ক্রিকেটার কোন দলে যেতে পারে, সেই আলোচনাটা টুকটাক হয়েছে। আজ যেটা অ্যানাউন্স হবে, আমি যতটুকু জানি এবং যতটুকু আমি খবর পেয়েছি, 9 অথবা 10 অক্টোবর ক্রিকেটারদের ড্রাফট হবে। যে ফ্র্যাঞ্চাইজি মালিকগুলোর সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং নীতি নির্ধারকরা এর মধ্যে বসেছেন, তারা আমাকে এটা এনশিওর করেছেন। একজন ক্রিকেটার সর্বোচ্চ দেশীয়দের ক্ষেত্রে পারিশ্রমিক কত পাবেন, যারা ফ্র্যাঞ্চাইজ রয়েছেন, 7টা ফ্র্যাঞ্চাইজি রয়েছে, আপনারা সবাই জানেন, কম বেশি সবার সাথেই সেই সম্পর্কের জায়গাটা রয়েছে। তো যতটুকু জানা গেছে, বাংলাদেশের ক্রিকেটার যিনি সর্বোচ্চ ক্যাটাগরিতে নিলামে থাকবেন, ক্রিকেটার ড্রাফটে থাকবেন, তার প্রাইস হবে 60 লাখ টাকা। এবং বিদেশিদের ক্ষেত্রে যেই ক্যাপিংটা করা হয়েছে, মোহামেডান সংশ্লিষ্ট একজন পরিচালক আমাকে এটা কনফার্ম করেছে যে এখন পর্যন্ত যে ডিসকাশনটা রয়েছে, সেই পরিচালক আমাকে, এবং একই সাথে 2টা ফ্র্যাঞ্চাইজির মালিক পক্ষের সাথে কথা হয়েছে, সেটা $65,000 to $60,000 বিদেশিদের সর্বোচ্চ যে পারিশ্রমিকের রেট, যিনি বিদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ গ্রেডে খেলবেন। থার্ড যে পয়েন্ট, কবে শুরু হবে, কয়টা দল অংশগ্রহণ করবে, সেই ব্যাপারটা আপনারা কম বেশি সবাই জানেন। 7 দল অংশগ্রহণ করবে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকছে না, রাজশাহী, দুর্বার রাজশাহী এবার অ্যাড হচ্ছে। এবং গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, আমি যে ডেডলাইনটা বলেছিলাম যে 27 ডিসেম্বর, ওভাবেই আসলে পরিকল্পনা যাচ্ছে, 1-2 দিন এদিক সেদিক হতে পারে। সো ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক লোকালদের ক্ষেত্রে 60 লাখের মতো, যেটা গতবারের থেকে কমে আসছে। ফরেনারদের ক্ষেত্রে $65,000 সর্বোচ্চ হতে পারে, এবং সেটা বিপিএল সংশ্লিষ্ট যে ফ্র্যাঞ্চাইজি মালিকরা, তারা আমাকে মোটামুটি কনফার্ম করে দিয়েছে। তাদের সাথেই আলোচনাগুলো টুকটাক হয়েছে, তারা তাদের ইনপুট জানিয়েছে, সেই ইনপুটের উপর ভিত্তি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ডিসিশন নেবে। একটা ব্যাপার নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে, আলোচনা রয়েছে, যে আসলে একটা দল কয়জন ক্রিকেটারকে ডিরেক্ট সাইন করাতে পারবে, মানে ওই নিলামে গিয়ে ক্রিকেটারকে কেনা লাগবে না, সে তার মতো করে একজন ক্রিকেটারকে তার দলের জন্য রেজিস্ট্রেশন করাবে, নিবন্ধন করাবে, সেই ক্রিকেটার সেই দলের হয়ে খেলবেন। এবং একই সাথে একটা দল কয়জন ক্রিকেটার রিটেইন করতে পারবে, মানে গত আসরে যে ক্রিকেটাররা খেলেছেন একটা দলের হয়ে, ধরেন 20 জনের একটা স্কোয়াড থাকে, সো ওখান থেকে একটা দল কয়জন ক্রিকেটারকে রেখে দিতে পারবে, ওই ক্রিকেটাররা নিলামে উঠবে না। এই দুইটা ব্যাপার নিয়ে আলোচনা রয়েছে। কয়েকটা ফ্র্যাঞ্চাইজির সাথে আমার কথা হয়েছে, এবং যে ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে লিডিং ফ্র্যাঞ্চাইজিস, যেমন আমরা জানি যে ফরচুন বরিশাল গুরুত্বপূর্ণ ফ্র্যাঞ্চাইজি, এর বাইরে রংপুর রয়েছে, এর বাইরে রাজশাহী নতুন ওনারশিপ রয়েছে, তারা সবাই একটা ব্যাপারই চায়, আবারও বলছি,
যে রিটেনশনের যে বিধানটা সেটা যেন বাড়ানো হয়, অন্তত 3 থেকে 4 জন ক্রিকেটারকে যেন রিটেইন করার সুযোগ দেওয়া হয় এবং ডিরেক্ট সাইনিং অন্তত যেন 4 জন করা হয়, তাহলে অনেক বেশি কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে এবং তারা তাদের মতো করে তাদের দল গোছাতে পারবে। এবারের বিপিএল অন্তত 5টা গুরুত্বপূর্ণ দল আমার কাছে মনে হয় যে শিরোপার জন্য ফাইট দেবে। ফরচুন বরিশালের কথা আমি আপনাদেরকে সবসময় বলি, দে আর গুড ইন পেমেন্ট, ক্রিকেটার্স পেমেন্ট নিয়েও তাদের কোনো ঝামেলা নেই। সো ফরচুন বরিশাল তো এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা আছে। ঢাকা রয়েছে, ঢাকার টিম একটা বিখ্যাত ওয়ালটন, আপনারা জানেন বাংলাদেশের লোকাল ব্র্যান্ড, তারা এটার সাথে জড়িত এবং তাদের সিস্টার কনসার্ন বিশেষ করে হারলান বা কি কি যেন রয়েছে প্রসাধনী সামগ্রী, তারা জড়িত এটার সাথে। আবার কিছু বিতর্কিত লোকজনও জড়িত হওয়ার চেষ্টা করছে। মিস্টার এম তিনি অনেক অনেক কামচাপ করছেন, তো অফিসিয়ালি আসলে তার যদি আমি দেখি অংশগ্রহণ, তার অতীত কর্মকাণ্ড নিয়ে একটু নিশ্চয়ই আলোচনা হবে, সেটা আমরা আপনাদের সামনে আবারও তুলে ধরবো, এটা আমার দায়িত্ব জার্নালিস্ট হিসেবে। এবং এই দুটো দলের বাইরে আপনারা সবাই জানেন যে চিটাগং কিংস পুরনো মালিকরা আবার ফিরছেন। সামির কাদের চৌধুরী চিটাগং কিংস এর স্বত্বাধিকারী এবং তিনি আরবিট্রেশনের মাধ্যমে তার পাওনা, বিসিবির পাওনা সবকিছু মিলিয়ে 3.5 কোটি টাকা বিসিবিকে দিয়ে এবার দল তিনি অনেকটা রিটেইন করছেন বলতে পারি। সো দে আর গোয়িং টু মেক আ ভেরি স্ট্রং টিম। রংপুর রাইডার্স বসুন্ধরা গ্রুপের দল, প্রতিবারই তারা দারুণ দল করে, এক্সাইটিং দল করে। রংপুর রাইডার্স তো রয়েছে এবং রাজশাহীতে যেহেতু নতুন ইনভেস্টমেন্ট, তারাও চেষ্টা করবে। সো খুলনা বাদ দিলে তুলনামূলকভাবে বাকি যে টিমস গুলো রয়েছে সবাই কিন্তু শক্তিশালী দল গড়বে এবারের বিপিএল। এখন যদি ওই জায়গাটায় রিটেনশনের ব্যাপার, নতুন দল যারা এসছে তাদের তো আসলে রিটেনশনের সুযোগটা থাকবে না, কিংবা ডিরেক্ট সাইনিং এর জায়গাটাকে যদি সংকুচিত করে দেওয়া হয়, ফ্র্যাঞ্চাইজ মালিকরা অন্তত বলার চেষ্টা করেছে, তাহলে তাদের জন্য এটা খুব ডিফিকাল্ট টাস্ক হবে, অর এটা তাদের জন্য অনেকটা ইম্পসিবল হবে, যেভাবে তারা আসলে অনেক এক্সাইটিং তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়ে বিপিএল এর এক্সাইটমেন্টটাকে বাড়াতে চায়। এখন দেখা যাক যে বিসিবি কি করে। যে পয়েন্ট, যে এজেন্ডা, 1 নম্বর এজেন্ডা যেটা ছিল সেটা নিয়ে আসলে ডিসকাশন করতে হয়, অনেকক্ষণ চলে গেছে, যে আসলে কে কোন দায়িত্ব পাচ্ছে। আপনারা জানেন যে ক্রিকেট অপারেশনস এর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান কেউই নেই, জালাল ইউনুস নেই, খালেদ মাহমুদ সুজন নেই। সেই জায়গাটা আসলে কে দায়িত্বে আসবেন এখন পর্যন্ত ক্লিয়ার না, অন্তত আমি আমার সোর্স থেকে ক্লিয়ার হতে পারি নাই। আমার কাছে মনে হয়, আমার ধারণা যে ফারুক আহমেদই আসলে বিসিবি প্রেসিডেন্সির পাশাপাশি এই ডিপার্টমেন্টের দায়িত্ব গ্রহণ করবেন, তিনি এটা চালাবেন। বিপিএল গভর্নিং কাউন্সিল, এই যে বিপিএল নিয়ে এত আলোচনা হলো, বিপিএল এর তো একটা আলাদা বিপিএল চালানোর জন্য বডি থাকে, বিপিএল গভর্নিং কাউন্সিল আমরা যেটাকে বলি। আমরা এর আগে দেখেছি যে এটার দায়িত্বে অনেকেই ছিলেন, সবচেয়ে সফলতমদের একজন ছিলেন আফজালুর রহমান সিনহা, এবং এই গভর্নিং কাউন্সিলে গাজী আশরাফ হোসেন লিপু এক সময় ছিলেন, আমরা দেখেছিলাম। বড় একটা চ্যালেঞ্জিং দায়িত্বে আসলে লিপু ভাই ছিলেন যখন বিপিএলটা একদম শুরু হয়। সো গভর্নিং কাউন্সিলের দায়িত্বে আমরা সবসময় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এবং যারা সেটা বোঝে তাদেরকেই এক্সপেক্ট করেছি, সবসময় পেয়েছি সেরকমটা না। এবার কে আসে সেটাও কিন্তু দেখার বিষয়। এবং এখন পর্যন্ত গুঞ্জন, বিভিন্ন জায়গায় গুঞ্জন রয়েছে যে এবার হয়তো ফারুক আহমেদ, যেটা বলছিলাম যে তিনি ক্রিকেট অপারেশনস এর দায়িত্ব সামলাবেন, গভর্নিং কাউন্সিলের দায়িত্ব হয়তো তাকে দেখা যেতে পারে। সিরিয়াসলি বিসিবির মিডিয়া কমিটির দায়িত্বে কে আসবেন? ইফতেখার রহমান মিঠুর নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তিনি। ইফতেখার রহমান মিঠু মিডিয়া কমিটির চেয়ারম্যান হচ্ছেন, এরকমটা এখন পর্যন্ত আমি গতকাল রাত পর্যন্ত অনেক শুনেছি। ইফতেখার রহমান মিঠুর পাশাপাশি সর্বজন শ্রদ্ধেয় ক্রিকেট গুরু এবং সবার কাছে একটা অন্য গ্রহণযোগ্যতা রয়েছে নাজমুল আবেদিন ফাহিমের কথাও শোনা যাচ্ছে। বিপিএল গভর্নিং কাউন্সিলেও নাজমুল আবেদিন ফাহিম খুব গুরুত্বপূর্ণ রোলে থাকবেন, এটা মোটামুটি নিশ্চিত আমরা বলতে পারি। বাকি যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট কমিটি, কারণ ক্রিকেট ডেভেলপমেন্টের সাথে আসলে সবচেয়ে বড় একটা ভূমিকা পালন করে গেম ডেভেলপমেন্ট, এবং গেম ডেভেলপমেন্টের দায়িত্বে, চেয়ারম্যানের দায়িত্বে খালেদ মাহমুদ সুজন ছিলেন, সেখানকার ভাইস চেয়ারম্যান ছিলেন ফাহিম সিনহা। এখন দেখার বিষয় যে আসলে এখানটায় নতুন চেয়ারম্যান আসে নাকি ফাহিম সিনহা তিনি আসলে চেয়ারম্যানের দায়িত্বে আসেন, এটাও একটা ম্যাটার টু সি। এর বাইরে হাই পারফরমেন্স যে কমিটিটা রয়েছে সেখানকার যিনি চেয়ারম্যান ছিলেন নাইমুর রহমান দুর্জয়, তিনি ডিরেক্টরশিপ থেকে পদত্যাগ করেছেন, সরে দাঁড়িয়েছেন। সো ওই জায়গাও একটা চেঞ্জ আসবে। হাই পারফরমেন্সের দায়িত্বে কে যান, আমার কাছে মনে হচ্ছে যে এখানটায় দুটা নাম খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, একটা হচ্ছে নাজমুল আবেদিন ফাহিম আর একটা হচ্ছে ইফতেখার রহমান মিঠু। নাজমুল আবেদিন ফাহিম হাই পারফরমেন্স বা ক্রিকেটার ডেভেলপমেন্ট এই ডিপার্টমেন্টগুলোর সাথে আসলে অনেক বেশি তার বিসিবির যে ক্যারিয়ার ছিল সেখানটায় জড়িত ছিলেন এবং সাকসেসফুল ছিলেন। সো ফাহিম ভাইকে আসলে দেখা যেতে পারে
আবার ফাহিম ভাই লোড যদি বেশি হয়ে যায় তাহলে অন্য কাউকে দায়িত্ব দেওয়া যেতে পারে। সো এই যে ডিপার্টমেন্টগুলোর ডিস্ট্রিবিউশন আমার কাছে মনে হয় যে এগুলো খুব গুরুত্বপূর্ণ। এর বাইরে কিন্তু ফিনান্স কমিটির ব্যাপার রয়েছে, মার্কেটিং কে দেখবে সেই ইস্যুস গুলো রয়েছে। আমি যতটুকু আভাস পেয়েছি এখন পর্যন্ত যে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি সবচেয়ে বেশি প্রেসার তার কাঁধে নেয়ার জন্য প্রস্তুত রয়েছেন, যেন স্মুথলি আগাতে পারে এবং কোনো ধরনের প্রশ্ন না ওঠে। অন্য কেউ দায়িত্বে গেলে বিভিন্ন কমিটি প্রশ্ন ওঠে, সেই প্রশ্নটা যেন না ওঠে, এই আলোচনাটা রয়েছে। এবং অনেক ডিরেক্টর, আবারও বলছি, যারা অকারণে আসলে 3টা বোর্ড মিটিং এ অনুপস্থিত থাকবেন তাদের যে ডিরেক্টরশিপ থাকছে না, সেই ডিসিশনটাও হয়তো আমরা এদিনই পেয়ে যাব। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। অনেক আলোচনা করলাম, আসলে এই বিষয়গুলো ইনডেপথ আলোচনা না করলে পরিষ্কার করাটা ডিফিকাল্ট হয়ে যায়। সরি ফর টেকিং ইউর হিউজ টাইম। টেক গ্রেট কেয়ার।